সো আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি এর কেমিক্যাল বন্ডের লাস্ট পার্ট অবজেক্টিভে। সো দেখা যাক আজকে আমরা কোন অবজেক্টিভ থেকে শুরু করতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করছে, পানির একটি অণুতে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি বিদ্যমান? অপশনে আছে 1 2 3 4। তার মানে আমাকে যে কাজটা করতে হবে, পানির একটি অণুতে অক্সিজেনের যে মুক্ত যে ইলেকট্রন, যেটাকে ইংরেজিতে বলা হয় লন পেয়ার ইলেকট্রন, সেই সংখ্যাটা আমাকে বের করতে হবে। তো যখন তোমাকে এরকম অবজেক্টিভ করা হবে, তখন তুমি সাথে সাথে পানির যে ডট স্ট্রাকচারের মাধ্যমে এর বন্ড ফর্মেশনটাকে করে ফেলবা। তোমাদের আমি ডটটা দেখাইছিলাম, শেষ কক্ষপথ ইলেকট্রনকে নিয়ে কাজ করতে হয়। সো পানির শেষ ইলেকট্রন কয়টা? 6টা। 1 2 3 4 এই 5 এই 6, অক্সিজেন 6টা। আর হাইড্রোজেনের কয়টা? একটা। এই একটা, এই হাইড্রোজেনের এই একটা। এখানে একটা বন্ড হবে, এখানে একটা বন্ড হবে। এটা তো ডট স্ট্রাকচার সিস্টেম। তো এখানে তুমি দেখতে পাচ্ছ, তাহলে এখানে মুক্ত যে ইলেকট্রন, অক্সিজেনটা যেহেতু বলা হয়েছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, টোটাল কয় জোড়া হলো? 2 জোড়া। অর্থাৎ এখানে অক্সিজেনের মুক্ত যে ইলেকট্রন সংখ্যা কত জোড়া হবে? 2 জোড়া। সো এটা এভাবে করে তুমি বের করবে। এখন একই রকম ভাবে যদি পানিটা ছাড়া অন্য কাউটা বের করতে বলে, সাপোজ তোমাকে যদি এখানে তারা অ্যামোনিয়া বের করতে বলে, তুমি ঠিক এই একই সিস্টেমে বের করবা। ডট স্ট্রাকচার করবা, নাইট্রোজেনের 5টা, 1 2 3 4 5, আর হাইড্রোজেন 3টা, এই একটা, এই একটা, এই একটা। তারপর তুমি এখানে বন্ডগুলোকে মিলিয়ে দেখো। তো এখানে নাইট্রোজেনের মেইনলি নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রন সংখ্যা কত জোড়া আছে? 1 জোড়া আছে, এই 1 জোড়া। আর অক্সিজেনেরটা এখানে ছিল, এই 1 জোড়া 1 জোড়া 2 জোড়া ছিল। এইভাবে করে তুমি যে কোনো যৌগ থেকে বের করতে পারবা। অর্থাৎ তোমাকে আর পুরোটা কনফার্মেশন করতে হবে না, তোমাকে পুরোটা তোমাকে যৌগ গঠন করতে হবে না। তুমি জাস্ট খালি যে যৌগটাকে বলবে, সেই যৌগটাকে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাকে নিয়ে ডট স্ট্রাকচারে করবা, তাহলে তুমি মুক্ত ইলেকট্রন সংখ্যা সহজেই বের করতে পারবা। তো একটা কথা তোমাদের একটু বলে রাখি, যে আয়নিক যৌগতে সাধারণত এটা কিন্তু এরকমটা হয় না, এটা সমুদ্র যৌগের বেলায় এটা প্রযোজ্য। সো বিষয়টা খেয়াল রাখবা। আচ্ছা, এবার আমি তোমাদের কিছু আকৃতির কথা একটু বলে দিই। কয়েকটা যৌগ আছে, আমি বলছিলাম তোমাদের কয়েকটা যৌগ আমি একটু লিস্ট দিব, সেই লিস্টটা আমি তোমাদের দিয়ে রাখি, তোমাদের কাজে লাগবে। অনেক সময় থাকে যে চতুষ্কোলীয় আকৃতির কোনটা হবে? চতুষ্কোলকীয়, যেটাকে বলা হয় ইংরেজিতে টেট্রাহেড্রাল। সো এই টেট্রাহেড্রাল শেপের বা চতুষ্কোলীয় শেপের মধ্যে কয়েকটা যৌগ আছে, সেই যৌগগুলোর শেপ সর্বদাই চতুষ্কোলকীয় হবে। আমি যৌগগুলোকে একটু লিস্ট দিচ্ছি, এগুলো লিস্ট করে খাতায় লিখে রাখবা। মিথেন, কার্বন টেট্রাক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড। এরপর ফসফোনিয়াম অ্যামোনিয়াম সালফেট। আরো অনেক আছে, কিন্তু সেগুলো তোমাদের আপাতত এই লেভেলে না বললেও চলবে। এই সবগুলা চতুষ্কোলকীয় আকৃতির। এদের শেপটা যাকে বলা হয় ইংরেজিতে টেট্রাহেড্রাল। আমি আরো কিছু শেপ তোমাদের লিখে দিব, এটা চতুষ্কোলকীয় দিলাম, আরো কিছু আছে। আচ্ছা, সামনে মনে হয় অবজেক্টিভ করার সময় সেগুলো আসবে, আমি তখন সেগুলো লিখে দিব। নিচের কোনটি কঠিন অবস্থায় থাকে? এই কোশ্চেনটা তোমাকে ভালো করে বুঝতে হবে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, S8 H2O। আচ্ছা, এখানে একটা কথা আমি তোমাকে একটু বলে রাখি, যে S8 এবং P4 সম্পর্কে একটা বিষয় তোমাদের জানার দরকার। সালফার সবসময় S8 আকারে থাকতে পারে, তার ম্যাক্সিমাম, আর ফসফরাস P4 আকারে থাকতে পারে। এই S8 এর একটা শেপ আছে, এটা খেয়াল রাখবে কথাগুলো, এই কথাগুলো খেয়াল রাখতে হবে।
1 2 3 4 5 6 1 2 3 4 5 সাথে আরেকটা মাঝখানে বাস এটা সালফারের শেপ 1 2 3 4 5 6 7 8 এটা সালফারের S8 কাঠামো ঠিক আছে এই কাঠামোটাতে খেয়াল রাখবা এটা তো লাগা পার্শ্বীয় ভাবে আর যদি এইভাবে কথা বলি তাহলে সেটা এরকম দেখতে দেখো এখানে 8টা কোণা আছে সালফারের এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এটা S8 স্ট্রাকচার এটা একটা সেম জিনিস আচ্ছা এখন আমরা P4 এর শেপটা একটু দেখাবো P4 এর শেপটা কেমন এটা এরকম শেপ এটা আরো আছে আরো অনেকগুলো লেখা যায় ধরো আমি এখানে লিখলাম আবার ঠিক যেরকম হবে দেখতে এটা এরকমই কন্টিনিউয়াসলি হতে থাকে এটা P4 এর শেপ প্রত্যেকটা ক্ষেত্রে তিনটা করে যোজনী আছে 1 2 3 1 2 3 প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ফসফরাসের সো এই দুটো শেপের কথা খেয়াল রাখবে একটা S8টা দেখালাম একটা P4 এর শেপটা দেখালাম আচ্ছা এখানে যেটা কোশ্চেন করছিল যে নিচের কোনটি কঠিন অবস্থায় থাকে কয়েকটা অপশন আছে কার্বন ডাই অক্সাইড মিথেন S8 H2O ওয়াটার এখানে অ্যাকচুয়ালি অ্যাসিডটা কার্বন ডাই অক্সাইড হবে তোমরা কিন্তু জানো যে কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা গ্যাসীয় তাছাড়া কার্বন ডাই অক্সাইড কিন্তু কঠিন হতে পারে তোমরা কঠিন কার্বন ডাই অক্সাইডের নাম শুনছো হয়তো বা এটা এক ধরনের ঊর্ধ্বপাতিত পদার্থ অর্থাৎ এই সকল পদার্থগুলা সরাসরি কঠিন থেকে তরল পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় অনেকটা ন্যাপথলিন কর্পূর এই টাইপের যে পদার্থগুলো আছে তার মধ্যে কঠিন কার্বন ডাই অক্সাইড এটা অনেকটা ওইরকম ওকে আচ্ছা এরপর আমরা একটু জানবো যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে নিচের কোনটি তরল মানে লিকুইডের কথা বলা হচ্ছে এখানে আছে ইথানল মিথেন নাইট্রোজেন অ্যামোনিয়া প্রথমত অ্যামোনিয়া গ্যাস নাইট্রোজেন গ্যাস মিথেন গ্যাস যেটা আমরা তোমার রান্নাঘরের গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করি প্রাকৃতিক গ্যাস যেটাকে ন্যাচারাল গ্যাস বলা হয় মিথেনকে তাহলে এখানে তরল অপশনের মধ্যে কিন্তু ইথানল থাকছে যেটাকে আমরা রাখি ইথাইল অ্যালকোহল এটা একটা লিকুইড ইভেন তোমরা তো বর্তমান সিচুয়েশন সাপেক্ষে আমি বলতেছি তোমরা তো সবাই হ্যান্ড ওয়াশ ইউজ করতেছো হ্যান্ড ওয়াশ না ঠিক অ্যাকচুয়ালি সেটা হলো তোমার ওই হ্যান্ড স্যানিটাইজার এইটার মধ্যে যে অ্যালকোহলটা থাকে সেখানে আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে তো ওইটাও কিন্তু এক প্রকার অ্যালকোহল সো ওই ইথানল থেকে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার প্রিপেয়ার করা যায় তো এই বিষয়গুলো কিন্তু সবগুলো লিকুইড টাইপের পদার্থ সো এগুলা থেকে তুমি বুঝতে পারবা যে অ্যালকোহল তরল পদার্থ কিভাবে সম্ভব এরপরে বলছে সমযোজী অণু গঠনকারে প্রতিটি পরমাণুই কি ধাতু অধাতু দ্বিমাত্রিক কঠিন এখানে অ্যানসারটা কিন্তু অধাতু হবে কারণ আমরা জানি যে একটা অধাতুর সাথে অপর একটা অধাতু যখন যুক্ত হয় তখনই সেখানে ইলেকট্রনের মধ্যে শেয়ার ঘটে এর ফলে যে যৌগটা উৎপন্ন হয় তাকে কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগ আমরা বলে থাকি নিচে করে সমযোজী যৌগ এটা দেখে বুঝতে পারবা ন্যাপথলিন সোডিয়াম ক্লোরাইড কার্বন তুতে এখানে কিন্তু ন্যাপথলিনটা আসবে ন্যাপথলিনটা সমযোজী যৌগ কেন কারণ ন্যাপথলিনের মধ্যে কিন্তু এখানে কিন্তু শেয়ার করার মাধ্যমে বন্ডটা তৈরি হয়েছে আমি ন্যাপথলিন স্ট্রাকচার তোমাদের আমি দেখাইছিলাম আমি একটু মনে করে দিচ্ছি এর মেইন সংকেত হলো C10H8 এটার শেপটা এরকম এটা ন্যাপথলিনের শেপ C10H8 এটাকে যদি আমি একটু ভেঙে দেখাই তাহলে দেখতে পারবা এরকম হবে হাইড্রোজেন আছে প্রত্যেকটা কার্বনের সাথেই মাঝখানে দুই কার্বন অবশ্য নাই স্ট্রাকচার যেমন হয় বন্ডগুলো মিলিয়ে দেই তাহলে পারফেক্ট হ্যাঁ এটা এখানে কিন্তু প্রত্যেকটা বন্ড কিন্তু শেয়ার করা হয়েছে এখানে কিন্তু কোনো আদান প্রদান হয়নি
সো আমরা কিন্তু বলতে পারবো ন্যাপথলিন যে যৌগটা এটা কিন্তু একটা সমযোজী যৌগ, একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, আর অনেকেই আছে ন্যাপথলিনে অ্যানথ্রাসিন, বেনজিন। অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির মধ্যে বলতে পারি আমরা মোস্ট অফ দ্য কম্পাউন্ডই এক প্রকারের কোভ্যালেন্ট কম্পাউন্ড অর্গানিক কেমিস্ট্রিতে। এরপর আমরা দেখবো যে একটা ইম্পর্টেন্ট একটা নোট, এই নোটগুলো খেয়াল রাখবে, এই নোটগুলো তোমাদের খুব কাজে লাগবে। আয়নিক যৌগের অণুতে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকায় এদের আন্তঃনবিক শক্তি সব থেকে বেশি হয়। তোমরা কিন্তু জানো যে আয়নিক যৌগের মধ্যে যেহেতু কমপ্লিটলি ইলেকট্রন আদান কিংবা প্রদান ব্যাপারটা ঘটে, দ্যাটস এখানে কিন্তু চার্জের সৃষ্টি ঘটে, অর্থাৎ পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ উৎপত্তি হয়। এর ফলে দেখা যায় কি যে এদের মধ্যে যে আন্তঃনবিক শক্তিটা সেটা কিন্তু অনেক বেশি। সমযোজী যৌগের মধ্যে কিন্তু ব্যাপারটা সেরকমটা না। সমযোজী যৌগের মধ্যে ইলেকট্রনের কিন্তু এখানে শেয়ার ঘটে, এখানে আদান প্রদানটা ঘটে না। পারফেক্ট ভাবে মূলটা কিন্তু আদান প্রদান যখন ঘটে তখন কিন্তু শেষ কক্ষপথে পারফেক্ট ভাবে আট হয়। এই কথা সত্যি যে এখানেও তারা অষ্ট কাঠামো পূর্ণ করছে, তবে বেশ কিছু সমযোজী যৌগ আছে যারা কিনা অষ্ট কাঠামো মানে না, বাট তারা বন্ধন ঠিকই তৈরি করতে পারে। এটা অবশ্য আয়নিকের মধ্যেও কিছু কিছু আছে। তো মূল বিষয়টা যেটা বলতে চাচ্ছিলাম যে আয়নিক যৌগের বন্ধনগুলো অনেক বেশি শক্তিশালী হওয়ার মধ্যে মূল কারণটা এখানে ইলেকট্রনের কমপ্লিট ট্রান্সফার ঘটে, যেখানে তোমার সমযোজী যৌগের মধ্যে সেটা হয় না। সমযোজী যৌগের মধ্যে ওই ইলেকট্রনটা কিন্তু দুইটা অ্যাটমের মধ্যেই কিন্তু ইন্টারাকশন থাকে, দ্যাটস ওয়াই তখন কিন্তু তাদের মধ্যে অ্যাট্রাকশনটা কিন্তু আলটিমেটলি লুজ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সমযোজী যৌগ সমূহকে কিন্তু আয়নিক যৌগ অপেক্ষা কখনোই শক্তিশালী বলতে পারবো না। ভাবতে পারো যেখানে ইলেকট্রন শেয়ার করছে তাহলে মনে হয় এখানে বন্ধন বেশি শক্তিশালী, ব্যাপারটা ঠিক এরকমটা না। ঠিক আছে, এখানে আরো কিছু কিছু বিষয় আছে, নিউক্লিয়াস থেকে কিছু যুক্তি আছে, পাই বন্ড, সিগমা বন্ড, এগুলো নিয়ে অনেক কনসেপ্ট আছে যা তোমাদের এখন বললেও তোমরা বুঝতে পারবে না। এটা হাই লেভেলে করতে বুঝতে পারবে যে আমি আসলে তোমাদের কি বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী ক্লাসে জানতে পারবো যে কেন এর ভিতরে যাওয়া যাবে যে কেন আয়নিক যৌগটাই বেশি শক্তিশালী, এর বন্ধনটা সমযোজীর বন্ধনটা বেশি শক্তিশালী নয় কেন। আপাতত কিছু কিছু বিষয় তুমি একটু জেনে রাখতে পারলে তুমি বুঝতে পারবে। এরপর দেখা যাক আর কি বলছে। এর তোমরা হয়তো জানো, তোমরা অনেক কেমিস্ট্রি পড়ার সময় তোমাদের শেখানো হয়েছে যে কার্বনের দুইটি অ্যালোট্রফি আছে যেটাকে বলা হয় রূপভেদ আছে। এর মধ্যে একটা হলো ডায়মন্ড, একটা হলো গ্রাফাইট। ডায়মন্ড তো তোমরা জানোই, হীরক। আর গ্রাফাইট তো সবাই চিনোই। তোমরা যে পেন্সিলটা ব্যবহার করো, পেন্সিলের যে কালো যে অংশটা মানে মাথাটা, এটাকে কিন্তু আমরা গ্রাফাইট বলি। ঠিক আছে, এটাও কার্বনেরই তৈরি। ঠিক আছে, তবে দুইটা কিন্তু দুই রকম। এখানে কিছু কিছু বিষয় তোমাদের একটু জানতে হবে। ইভেন আমি তোমাদের ক্লাস 9-এ থাকতে একটা ইন্টারমিডিয়েট একটা বই থেকে, তোমাদের খেয়াল আছে কিনা আমি জানি না, ইন্টারমিডিয়েট একটা বই থেকে এই গ্রাফাইট এবং ডায়মন্ডকে নিয়ে আমি বেশ কিছু কম্পারিজন লিখে দিয়েছিলাম, সেখানে কিছু তুলনামূলক কিছু আলোচনা লিখে দিয়েছিলাম যে এটা কেন এরকম, এটা কেন এরকম। কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট দিয়েছিলাম টেম্পারেচার দিয়ে, তাদের বন্ড কৌশল দিয়ে, বা তাদের কিছু বিশেষ ফিজিক্যাল প্রপার্টিসগুলো আমি তোমাদের ব্যাখ্যা দিয়েছিলাম। যদি সম্ভব হয় তাহলে ওই পেজটা থেকে তোমরা বিষয়টাকে আরেকবার এখানে নোট করে রাখবা। আর যদি পেজটা তোমরা কোনো এক কারণে হারিয়ে ফেলো তাহলে অবশ্যই আমি তোমাকে ইন্টারমিডিয়েটের বই থেকে তোমাকে আমি ওই পেজটার একটা পিকচার তোমাকে আমি গ্রুপে দিব। সো তুমি ওই পিকচারে থাকা সমস্ত লেখাগুলোকে একটু ভালো করে নোট করে রাখবা, কারণ গ্রাফাইট এবং তোমার হীরক মানে ডায়মন্ড, এটাকে নিয়ে অনেকগুলা কম্পারিজন আছে। এইগুলা তোমাদের খুবই জানাটা খুব দরকার, কারণ এগুলো আসলে কেমিক্যাল বন্ডের সাথে সম্পূর্ণ রিলেটেড একটা ব্যাপার। আর তাছাড়া কেমিস্ট্রিতে এর ভূমিকাটা অনেক। আচ্ছা, এরপর একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি যে ডেল্টা পজিটিভ বা ডেল্টা নেগেটিভ বলতে আসলে কি বোঝায়, বিষয়টা আসলে কি। এটা অধ্যায়ের মধ্যে আছে। সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যৌগটাকে যদি আমি বন্ড ফর্মেশন করি তাহলে আমি দেখতে পারবো হাইড্রোজেন বন্ড ক্লোরিন, যেখানে হাইড্রোজেন ইলেকট্রন একটা আর ক্লোরিন ইলেকট্রন কয়টা, 7টা। আমরা কিন্তু জানি যে ক্লোরিন কিন্তু অত্যাধিক ইলেকট্রোনেগেটিভ, যাকে বাংলায় বলা হয় তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ ক্লোরিন অত্যাধিক পরিমাণে তড়িৎ ঋণাত্মক। তাছাড়া এটা হবেই বা না কেন, ক্লোরিন কিন্তু আমাদের পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে অবস্থিত। আর 17 নম্বর গ্রুপের প্রত্যেকটা মৌলই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এর প্রত্যেকটা মৌলই কিন্তু ইলেকট্রোনেগেটিভ। কেননা এই প্রত্যেকটা মৌলই কিন্তু শেষ কক্ষপথে ইলেকট্রন 7টি থাকায় তারা সবসময় চায় যে অপর কোনো একটি এলিমেন্টের কাছ থেকে একটি ইলেকট্রন যদি তারা নিতে পারতো তাহলে খুব সহজেই তারা অষ্টক কাঠামোটা ফুলফিল করতে পারতো। এই জন্যই আসলে তাদের ইলেকট্রন যে নেওয়ার প্রতি যে টেন্ডেন্সি, এটা খুব প্রবল পরিমাণে বিদ্যমান। এই জন্য এই মৌলগুলোকে আমরা অত্যাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল বলে থাকি। সো সেই অনুসারে ক্লোরিন অত্যাধিক তড়িৎ-ঋণাত্মক মৌল। যদি এদের তড়িৎ-ঋণাত্মকতার বিভিন্ন মান আছে, আমি তোমাদের মানগুলোর একটা লিস্ট দেওয়ার চেষ্টা করব যে কোন মৌলটা তড়িৎ-ঋণাত্মকতার মান কতটুকু। এটা হয়তো আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে পাবো, আমি তোমাদের সেখান থেকে কিছু লিস্ট তোমার আমি দিব না। ফ্লোরিনটা মনে হয় 4 আর ক্লোরিনটা মেবি 3,
বা আর যেটা ব্রোমিনের এটা মনে হয় 2.5 বা আরেকটা মনে হয় 2, এটা হতে পারে, এক্স্যাক্টলি আমি বলছি না, তবে তড়িৎ-ঋণাত্মকতার কিছু মান আছে, ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভ ভ্যালু যেটাকে বলা হয়। আচ্ছা, তো এখানে কথা হচ্ছে যে ডেল্টা পজিটিভ বা ডেল্টা নেগেটিভ বিষয়টা কি। সোজা কথায় বলতে গেলে যে যখন কোনো একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন শেয়ার ঘটে, তখন দেখা যায় কি যে তোমার যদি দুই প্রান্তের চার্জের অনেক বেশি পরিমাণ ডিসটেন্স তৈরি হয়ে যায় বা অনেক বেশি পরিমাণ কি বলে এটাকে ডিফারেন্স তৈরি হয়ে যায়, তখন কিন্তু আসলে এক প্রকার ব্যাপারটা কি ঘটে, ক্লোরিন অত্যাধিক তড়িৎ-ঋণাত্মক হওয়ার কারণে এখানে যে দুটি ইলেকট্রন ছিল, এখানে যে ইলেকট্রন ক্লাউড ছিল, যেটাকে ইলেকট্রন মেঘ বলা হয়, সো ইলেকট্রন মেঘের প্রায় বেশিরভাগ অঞ্চল তাই ক্লোরিন তার নিচের দিকে টেনে রাখবে। বলতে পারো যে ক্লোরিনের ইলেকট্রন তো আছেই, ইভেন হাইড্রোজেনের এখানে যে ইলেকট্রন মেঘ ছিল, সেই ইলেকট্রন মেঘের প্রায় বেশিরভাগ এরিয়াটাই ক্লোরিন তার নিচের দিকে টেনে রাখবে। অর্থাৎ ক্লোরিন বেশি নেগেটিভ হয়ে যাওয়ার কারণে এই ইলেকট্রনটাকে ক্লোরিন খুব খুব বেশি আকর্ষণ করে নিজের দিকে টেনে রাখবে। এই কারণে দুই প্রান্তের মধ্যে এক প্রকারের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। এই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হওয়ার কারণে এখানে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ ব্যাপারটা ব্যবহার করি আমরা। ডেল্টা পজিটিভ বলতে বোঝাচ্ছে আংশিক ধনাত্মক, আর ডেল্টা নেগেটিভ বলতে বোঝাচ্ছে আংশিক ঋণাত্মক, ঠিক আছে, যেটাকে বলা হয় পার্শিয়াল পজিটিভ চার্জ এন্ড অর্থাৎ পার্শিয়াল পজিটিভ অথবা পার্শিয়াল নেগেটিভ চার্জ, ঠিক আছে। সো এই জন্য এটাকে আমরা ডেল্টা পজিটিভ আর এটাকে আমরা ডেল্টা নেগেটিভ বলি। এই চিহ্নটার নাম কিন্তু ডেল্টা, দেখতে পাচ্ছ তোমরা, এই চিহ্নটার নাম ডেল্টা। অর্থাৎ যখন দুইটা অ্যাটমের মধ্যে যখন তারা যুক্ত হয় পরস্পরের সাথে এবং যখন তাদের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার এক প্রকারের পার্থক্য সৃষ্টি হয়ে যায়, ধরো একজন খুব পজিটিভ একজন খুব নেগেটিভ, তখনই তাদের মধ্যে খুব পার্থক্য তৈরি হয়ে যাবে এবং তখন দেখা যায় কি দুই প্রান্তের মধ্যে এরকম পার্শিয়াল পজিটিভ চার্জ পার্শিয়াল নেগেটিভ চার্জের উৎপত্তি ঘটে, যেটাকে আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক বলা হয়ে থাকে। সো এটা হলো ডেল্টা পজিটিভ বা ডেল্টা নেগেটিভ সম্পর্কে একটা ছোট্ট একটা কাহিনী। সো তোমরা এগুলো জেনে রাখবা, তাহলে তোমাদের হয়ে যাবে। এরপরে একটা কোশ্চেন, ছোট্ট একটা বিষয়, যে পোলার কম্পাউন্ডস এবং নন পোলার কম্পাউন্ডস বলতে কি বোঝায়, যেটাকে বলা হয় পোলার যৌগ এবং অপোলার যৌগ যেটাকে বলা হয়, ঠিক আছে। পোলার যৌগ এবং অপোলার যৌগ সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে, তোমাকে বলে আমি শেষ করতে পারবো না, এখানে অনেকগুলো যুক্তি আছে। সেই যুক্তিগুলো শুনলে তোমাদের অনেক কিছু মাথার উপর দিয়েও যেতে পারে। দ্যাটস আমি তোমাকে এখন ছোট্ট করে কিছু বিষয় বলতে যাচ্ছি, যে পোলার যৌগ কারা। সোজা কথায় বলতে গেলে যারা পানিতে দ্রবীভূত হবে তারা পোলার কম্পাউন্ডস, আর অপোলার যৌগ কারা, যারা পানিতে দ্রবীভূত হবে না। এই জায়গাটার মধ্যে কিছু ব্যতিক্রম ছাড়া আমি জাস্ট খালি যেগুলো কমন সেগুলো নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে সাধারণত আয়নিক যৌগ সমূহ কিন্তু পোলার যৌগ। কেন? কারণ তারা খুব সহজেই কিন্তু পানিতে দ্রবীভূত হতে পারে। তোমরা যখন তোমাদের আমি কেমিক্যাল বন্ডের ক্রিয়েটিভ কোশ্চেন করাইছিলাম, অর্থাৎ সিকিউ যখন করাইছিলাম, তখন কিন্তু আমি আয়নিক যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার ক্রিয়া কৌশল চিত্রকে কিন্তু আমি ব্যাখ্যা করছিলাম। তোমাদের কিছু সৃজনশীল ছিল, তোমরা দেখবা সেখানে যে বিভিন্ন যৌগ, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড নাকি কোনটা পটাশিয়াম ক্লোরাইড, তারপর তোমার সোডিয়াম ফ্লোরাইড, এরকম কয়েকটা যৌগের, ক্যালসিয়াম ফ্লোরাইড, এরকম কয়েকটা যৌগের আমি পানিতে দ্রবীভূত হওয়ার কৌশলটা সেখানে হয়তো আমি চিত্র এঁকে দেখাইছিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আয়নিক যৌগসমূহের মধ্যে পানিতে দ্রবীভূত হওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে। আর অপরদিকে সমযোজী যৌগসমূহ কিন্তু সাধারণত পানিতে দ্রবীভূত হয় না। এই কথা আমি কেন বললাম সাধারণত, কারণ অনেক সমযোজী যৌগ আছে যারা সমযোজী হওয়া সত্ত্বেও পানিতে দ্রবীভূত হতে পারে। যেমন তোমরা জানো অ্যালকোহল, গ্লুকোজ, সুক্রোজ, এই যে যৌগগুলো আছে, এই যৌগগুলো কিন্তু সমযোজী যৌগ, বাট তারা কিন্তু পানিতে দ্রবীভূত হতে পারে। তবে মোস্ট অফ দ্য সমযোজী যৌগ আমরা বলতে পারি পানিতে দ্রবীভূত হতে পারে না। ফর এক্সাম্পল তুমি কার্বন টেট্রাক্লোরাইড কিংবা মিথেন কিংবা আরো অনেক কম্পাউন্ডস আছে, এদেরকে তুমি তুলনা করতে পারো, ঠিক আছে। এই যৌগগুলোকে কিন্তু আমরা অপোলার যৌগ বলবো। সো পোলারিটি ব্যাপারটার মধ্যে অনেক কাহিনী আছে এখানে। তবে সিম্পলি যদি বলতে চাই তোমাদের 9-10 লেভেলের সাপেক্ষে, তাহলে আমাকে এটা বলতে হবে যে পোলার হলো যারা পানিতে দ্রবীভূত হচ্ছে, আর যারা অপোলার তারা পানিতে দ্রবীভূত হচ্ছে না। বাস এই বিষয়টা খেয়াল রাখতে পারলেই হবে। এবং আয়নিক যৌগসমূহ অলমোস্ট পোলার কম্পাউন্ডস, অ্যান্ড নন আয়নিক কম্পাউন্ডস যেগুলো আছে, দ্যাট মিনস তোমার কোভ্যালেন্ট কম্পাউন্ড যারা আছে, এরা হলো তোমার নন পোলার কম্পাউন্ডস বা অপোলার যৌগ যেটাকে বলা হয়, বা পোলার নয়। ওকে, এই যে একই কথা বলছে যে দ্রবণে বিদ্যুৎ পরিবহন করবে নিচের কোনটি, অনেকগুলো অপশন দেওয়া আছে, গ্লুকোজ, ক্যালসিয়াম ক্লোরাইড, মিথেন, অ্যামোনিয়া। এখানে তাকায় দেখবে একটা বিষয়, গ্লুকোজ এটা একটা সমযোজী যৌগ, একই সাথে CH4 মিথেন একটা সমযোজী যৌগ, NH3 অ্যামোনিয়া এটা একটা সমযোজী যৌগ। কিন্তু এই চারটা অপশনের মধ্যে একটা যৌগ আছে যেটা কিনা আয়নিক যৌগ, সেটা কোনটা? ক্যালসিয়াম ক্লোরাইড।
সো বুঝতেই পারছো এখানে কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সারটা কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড হবে, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে, যেরকম তাদের দ্রবণীয়তা ধর্মটা আছে ঠিক সেরকম বিদ্যুৎ পরিবহন করার ধর্মটা ওদের আছে। তো বিষয়গুলো একটু খেয়াল রাখবো, তাহলে খুব ভালো করে কাজে লাগবে এগুলা। ওকে, এরপর আমরা একটু দেখবো যে নিচের কোনটি গলনাঙ্ক সব থেকে বেশি। এই আসলে এই গলনাঙ্কের মধ্যেও কিন্তু আয়নিক যৌগ সমূহ কিন্তু সবসময় আগে থাকবে, বিষয়টা কিন্তু খেয়াল রাখবা। কারণ আয়নিক যৌগ সমূহ কিন্তু বন্ধনটা অত্যাধিক পরিমাণ শক্তিশালী হওয়ার কারণে এদের বন্ধনটা কিন্তু খুব সহজে কিন্তু ভাঙতে চায় না। অত্যাধিক পরিমাণ এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে, এত অ্যাট্রাকশন কাজ করে যে অপর কোনো অ্যাটম যখন এদের থেকে তাদের বন্ডকে ভাঙতে চায় তখন তাকে প্রচুর শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ যদি কেউ তাকে প্রচুর পরিমাণ শক্তি পাস না করে তখন সে কখনোই তার বন্ডটাকে ভাঙতে চাবে না, যেহেতু তাদের মধ্যে স্ট্রং বন্ড তৈরি করে। বুঝতে পারছো? সো এই জন্য কিন্তু আমরা কিন্তু গলনাঙ্কের দিক থেকে বা স্ফুটনাঙ্কের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু আমরা আয়নিক যৌগ সমূহকে কিন্তু সব থেকে বেশি বলবো। অপরদিকে সমযোজী যৌগ সমূহের মধ্যে কিন্তু বন্ডটা কিন্তু আয়নিকের মতো অতটা স্ট্রং না হওয়ার কারণে এরা খুব সহজেই ভেঙে যেতে পারে। সহজেই ভেঙে যেতে পারে বিধায় এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই কম। যেমন তোমরা কিন্তু, আমি যদি একটা উদাহরণ দিই তোমাকে যদি বুঝাই, আমি একটা মান তোমাকে এস্টিমেট একটা মান বলতেছি, এক্স্যাক্টলি হবে কিনা আমি জানি না। যেমন সোডিয়াম ক্লোরাইড যেটা কমন, সেটা সবাই জানে মোটামুটি, এর গলনাঙ্ক 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর তোমার স্ফুটনাঙ্কটা মনে হয় 1465 এরকম হবে। দেখো অনেক বড় একটা মান তুমি পাচ্ছ এখানে, 801 আর 1465। অপরদিকে তুমি যদি তোমার যেমন তোমার ইথার যৌগের নাম শুনছো তোমার, বা ওই তোমার ইথানলের যে দুইটা আইসোমার ছিল না, তোমার ডাই মেথাইল ইথার যেটা আর একটা ইথানল, এই দুইটাই তো ছিল পরস্পর আইসোমার, মানে C2H6O যে যৌগটা। তো এই যে দুইটা যৌগের যে আইসোমার যে ছিল এদের গলনাঙ্ক কিন্তু, বিশেষ করে ইথার যে যৌগটা, এর গলনাঙ্ক কিন্তু অনেক কম, অলমোস্ট -23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেবি আছে। আর এটা আরেকটা মান মনে হয় 78, জাস্ট 78 মনে হয় আছে। তোমরা হয়তো মানটা একটু বই থেকে মিলিয়ে নিতে পারো, আমার মানটা এক্স্যাক্টলি না হতে পারে। তবে আমি এটা তোমাদের বলতে চাচ্ছিলাম যে যদি তুলনা করা যায় আয়নিক যৌগ এবং সমযোজী যৌগকে নিয়ে, তাহলে দেখা যাবে যে আয়নিক যৌগের সমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। তখন তুমি দেখবা যে তোমার অপশনগুলোর মধ্যে যে সবগুলো সমযোজী আছে, একটা আয়নিক যৌগ আছে, সেটাই তোমার এক্স্যাক্টলি অ্যান্সার হবে। অথবা তুমি যদি অন্য কোনো বৈশিষ্ট্য দেখো যেটা কিনা সমযোজী যৌগের পক্ষে আসে আর সবগুলা আয়নিক আছে একটা সমযোজী আছে, তখন আয়নিকটা অ্যান্সার, মানে সমযোজীটা কিন্তু অ্যান্সারে আসবে। মানে তোমাকে সিচুয়েশন বুঝে কাজ করতে হবে, তোমাকে যুক্তি বুঝে কাজ করতে হবে, ঠিক আছে? তবে এখানে একটা কনফিউজ করার মতো একটা ব্যাপার আছে, এই জন্য আমি তোমাকে এই অবজেক্টিভ একটু দেখাচ্ছি। এই কথা সত্যি যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, কিন্তু এই জায়গাটার মধ্যে স্টুডেন্টদেরকে কনফিউজ করার মতো একটা লাইন আছে, এই জন্যই তোমাদেরকে আমি এটা একটু দেখাবো। দেখো এখন এখানে একটা কথা হচ্ছে যে এটা তো বি এবং সি নাম্বার কিন্তু সমযোজী যৌগ, গ্লুকোজ এবং অ্যামোনিয়া ইলেকট্রন শেয়ার করছে এখানে, সো এদের তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে এই ClNa অথবা NaCl হবে। অনেকেই মনে করতে পারো ভাই NaCl আর ClNa তো একই জিনিস, তাই না? কিন্তু আসলে তারা এক জিনিস না। এখন অনেকে আবার উল্টা যুক্তি দিতে পারো ভাই কেন এক জিনিস না। এখানে একটা কনফিউশন একটা ব্যাপার আছে। কি ব্যাপারটা আছে যে আমরা কিন্তু যখনই কোনো কম্পাউন্ড তৈরি করি তখন কিন্তু সবসময় পজিটিভ যে অ্যাটমটা থাকে তাকে কিন্তু সামনে রাখি, আর নেগেটিভ অ্যাটমটাকে কিন্তু আমরা অলওয়েজ পরে রাখি। সো ওই যুক্তি অনুসারে যদি আমি বিবেচনা করি তাহলে অবশ্যই আমার এখানে অনলি ওয়ান ডি নাম্বার অপশনটা কারেক্ট, নট এ। নট এ কেন আমি এটাকে বললাম না, কারণ এ নাম্বার যে যৌগটা আছে এখানে কিন্তু ক্লোরিনটাকে আগে রাখা হয়েছে, সোডিয়ামটাকে পরে রাখা হয়েছে। সো এই অনুসারে বলতে পারবো যে এটা আসলে সঠিক না। তবে অনেকেই পাল্টা যুক্তি দিবে, ভাই আপনি এটাকে সঠিক বলতেছেন না, তাহলে ইথানোয়িক অ্যাসিড বা সোডিয়াম ইথানয়েড যে যৌগটা আছে এই যৌগটার বেলায় আপনি তখন কি যুক্তি দিবেন? আসলে এই যুক্তিতে যখন আমি যৌগটাকে যুক্তি দিতে যাবো তখন আমাকে হেরে যেতে হবে, কেননা এই যৌগটার মধ্যে কিন্তু প্রথমটা নেগেটিভ আর পরেরটা কিন্তু পজিটিভ। সো এই কথাটা 100% কারেক্ট না যে আসলে প্রথমটা পজিটিভ থাকবে অলওয়েজ এবং পরেরটা নেগেটিভ থাকবে। তবে ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে অজৈব রসায়ন যেগুলো আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে প্রায় বেশিরভাগ যৌগেরই আমি বলবো 100% বলবো না, বেশিরভাগ যৌগেরই পজিটিভটা প্রথমে থাকে এবং নেগেটিভটা পরে থাকে। ওকে, সো এটা খেয়াল রাখবা। তবে অর্গানিকের মধ্যে আসলে অনেক যৌগই আছে, এটা তো একটা উদ্ভট ব্যাপার। অর্গানিক কেমিস্ট্রি তো অনেক হিউজ পরিমাণ একটা জগৎ এখানে, তো এখানে আসলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ এটা কোনো ম্যাটার করে না। তো আমি সাজেস্ট করব যদি কখনো এরকম কোনো কনফিউশনে পড়ে যাও যে ভাই দুইটা অপশন তো কারেক্ট হয়, তখন আমি ওই দুইটা থেকে এক্স্যাক্টলি কোনটাকে দাগাবো, তখন তোমাকে আমি এটা বলবো যে যৌগটা অ্যাকচুয়ালি সম্ভব বা যেটা তুমি সবসময় দেখো যে না এই যৌগটা সবসময় এইভাবে আমি দেখি বা এটা এইভাবে তৈরি হয় এবং এটার স্ট্রাকচারটা এরকম
ফলো করে তখন তুমি সেই যৌগটাকে তুমি কারেক্ট বলতে পারো। তবে এখানে কিন্তু তুমি এটাকে কারেক্ট না বলে ডিটাকে কারেক্ট বলবা, যদিও বিষয়টা আসলে একই রকম। ইভেন আমরা আরো অনেকগুলো কিছু দেখছি, যেমন তোমরা অক্সালিক অ্যাসিডের নাম শুনছো, COOH বন্ড COOH, এখানেও কিন্তু সেম ওই একই ব্যাপারটা আছে। এই যে COO এই দুটাই কিন্তু নেগেটিভ, অপরদিকে হাইড্রোজেনটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু আগে রাখা হয়েছে। সো আগে পরে এটা কোনো ম্যাটার করে না, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা ম্যাটার করে ফেলে। সো সিচুয়েশন ডিমান্ড যেটাকে বলা হয়, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে তোমাকে, খেয়াল রাখবে বিষয়টা। এই যেমন বলছিল যে হীরক বিদ্যুৎ পরিবাহ কি, বা অর্থাৎ ডায়মন্ড কি বিদ্যুৎ পরিবহন করে কি করে না। তোমরা কিন্তু জানো যে গ্রাফাইট কিন্তু বিদ্যুৎ পরিবহন করে। ইভেন তোমাদের গ্রাফাইট দিয়ে আমি কিছু তড়িৎ কোষ বানিয়ে তোমাদের আমি কিছু জিনিস দেখাইছিলাম প্র্যাকটিক্যালি, তোমাদের মনে আছে কিনা। আমি আমার কোচিংয়ে তোমাদের দেখাইছিলাম যে কীভাবে গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, এবং এর সাহায্যে আমি মনে হয় একটা রিয়াকশন তোমাদের দেখাইছিলাম, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, আর তারপর পানির তড়িৎ বিশ্লেষণ, আরও একটা দেখাইছিলাম। তখন আমি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি পেন্সিলটাকে ব্যবহার করছিলাম, অর্থাৎ এটা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু ডায়মন্ড কিন্তু টোটালি বিদ্যুৎ পরিবহন করে না। এর পিছনে বেশ কিছু কারণ আছে। সেই কারণটার কথা বলছিলাম যে তোমরা আমার দেওয়া ওই পৃষ্ঠাটা থেকে তোমরা একটু বুঝে ফেলতে পারবা, তাহলে বুঝতে পারবা অনেক কিছু শেখার আছে ওখানে। আর যদি সেটা খুঁজে না পাও তাহলে আমাকে জানান, আমি দিব না। আচ্ছা, এরপরে দেখা যাক এখানে কি বলছে। প্রায় সবগুলো অবজেক্টিভ এখন প্রায় তুমি সেমই পাবা। আসলে কেমিস্ট্রির সব থেকে বড় সমস্যা কি, কেমিস্ট্রি জগৎটা অনেক বড়। সো দেখা যাবে কি আমি মোটামুটি যেগুলো পরীক্ষাতে আসে এরকম সম্ভাব্য অবজেক্টিভ নিয়ে আলোচনা করছি, কিন্তু এর বাহিরেও কিন্তু আরো অনেক কিছু জানার আছে। বুঝতে পারছো? সব তো আর আলোচনা ভাবে করা যায় না, যতটুকু করা যায় সেটুকু আমি চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে এই যেমন এখানে বলছে সব ধাতুই বিদ্যুৎ কি। হ্যাঁ, সব ধাতু সমূহ কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী, অর্থাৎ ধাতু সব সময় কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে, এটা তোমরা জানো, এটা আমার বলার কিছু নাই। নিচের কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করবে, এরকম অবজেক্টিভ তোমাদের আমি দেখাইছি। তোমরা গ্রাউন্ড স্টেট এবং এক্সেলারেট স্টেট অর্থাৎ উত্তেজিত করার মাধ্যমে তোমরা বুঝতে পারবা কার কার যোজনী একাধিক আছে এবং কে কার সাথে যুক্ত হতে পারবে। এগুলো তোমাদের জন্য খুব সোজা। অ্যাসিটেট মূলকের যোজনী কত? অ্যাসিটেট তো আমার এখানে লেখাই আছে, যেমন এটা হলো সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েট। যদি আমি সোডিয়ামটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের অ্যাসিটেট মূলক বলতে কিন্তু শুধুমাত্র এই অংশটাকে বোঝাবে, CH3 সো এর উপরে চার্জ সংখ্যা কত আছে? -1। সো অর যোজনী তাহলে কত আসবে? 1। তোমাকে বলছিলাম যে কোনো যৌগমূলকের চার্জ সংখ্যা দেখেই কিন্তু খুব সহজেই তার যোজনী কত তার নির্ধারণ করা যায়। তোমাকে আর ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু ভেঙে ভেঙে সেটাকে করার কোনো প্রয়োজন হবে না। যে কোনো যৌগটাকেই তুমি এভাবে করে বের করতে পারবা, জাস্ট তার চার্জ সংখ্যা জানার মাধ্যমে। এবার একটা কথা বলছে, নিচের কোন মৌলের যোজনী শূন্য? কিছু অপশন দেওয়া আছে, সোডিয়াম, নিকেল, নিয়ন, আয়রন। সোডিয়াম, নিকেল, নিয়ন, আয়রন। তাহলে এখানে আমরা দেখব যে নিচের কোন মৌলের যোজনী শূন্য। তো যোজনী শূন্য বলতে কি বোঝাচ্ছে, এই কথার উত্তর খুব সহজে আমরা দিতে পারি যে যে মৌলটা অপর কোনো মৌলের সাথে যুক্ত হতে পারবে না তারই যোজনী শূন্য। অথবা যে মৌলটাকে এক্সাইটেড যখন আমরা করি তখন শেষ অবস্থানে বা শেষ স্তরে আমরা দেখব কোনো রকম কোনো বিজোড় ইলেকট্রন বিদ্যমান নেই, তখন তাকে আমরা তার যোজনী শূন্য বলতে পারবো। তো সেই অনুসারে সব থেকে বেস্ট এক্সাম্পল হলো যারা নিষ্ক্রিয় গ্যাস, এদের প্রত্যেকের যোজনী শূন্য, প্রত্যেকটা নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য। এছাড়া কিন্তু পর্যায় সারণীতে অন্য যত মৌল আছে 18 নম্বর গ্রুপ ছাড়া অন্য কোনো না কোনো গ্রুপে, মানে প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু যোজনী কোনো না কোনো আছে, 1 থেকে 7 এর মধ্যে কিন্তু যোজনী তাদের আছেই আছে। কিন্তু মানে তোমার 18 নম্বর গ্রুপের মৌলগুলো যোজনী কিন্তু শূন্য। তুমি যদি এখানে একটু চিন্তা করে দেখো, সোডিয়ামেরটা যদি ইলেকট্রোমাস তুমি দেখো সিম্পল ভাবে 2 8 প্রাথমিকভাবে অর্ধযোজনী 1, প্রাথমিক না অর্ধযোজনী আসলে সব সময় 1। কিন্তু নিকেলের কথা যদি বলি অর্ধযোজনী আসলে 2 হয় 4 হয়, কারণ নিকেলের ইলেকট্রোমাস তুমি করবা দেখবা সেখানে 3d8 4s2 আছে। আর অনেকগুলো যোজনী হয়, নিকেল পরিবর্তন যোজনী প্রদর্শনকারী মৌল। সেম ভাবে আয়রনেরটাও আসলে একই মামলা, এখানে 3d6 4s2 অর্ধযোজনী 2 হয় 3 হয়, এটা কমন তোমরা সবাই জানো। কিন্তু নিয়নের যোজনী কিন্তু এক্স্যাক্টলি শূন্য। কেন? তুমি দেখো নিয়ন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6, তাহলে এখানে দেখো একদম পারফেক্ট ভাবে কিন্তু 8 আছে। এই দেখো 2 8 পারফেক্ট ভাবে 8 আছে। দ্যাটস আমরা কিন্তু বলতে পারছি নিকেলের যোজনী নিয়নের যোজনী কত? শূন্য। আচ্ছা, নেক্সট আমরা করব ফসফরাস পেন্টা অক্সাইড অণুতে বন্ধনজোড় ইলেকট্রন কয়টি?
ফসফরাস পেন্টঅক্সাইডের কথা তোমরা সবাই জানোই। ফসফরাস একটা, ফসফরাস পেন্টঅক্সাইড না পেন্টাক্লোরাইড? পেন্টাক্লোরাইড। আচ্ছা ফসফরাস একটা, ক্লোরিন 5টা। তো ফসফরাসের লাস্ট ইলেকট্রন কয়টা? 5টা, দিলাম 5টা। আর প্রত্যেকটা ক্লোরিনের লাস্ট ইলেকট্রন কয়টা? 7টা। 2 3 4 5 6। এভাবে সবগুলো ডট স্ট্রাকচারে করবা, খুব দ্রুত হয়ে যাবে। একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড, একটা বন্ড। সো দেখো এখানে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? 5টা বন্ড। সো তোমরা জানো একটা বন্ড ইকুয়াল টু 2টি ইলেকট্রন, তার মানে 5টা বন্ডে কত ইলেকট্রন? 10টি ইলেকট্রন। তার মানে এখানে কত জোড়া আছে? 5 জোড়া। কোনটি ত্রিযোজী যৌগমূলক? ত্রিযোজী যৌগমূলক বলতে বোঝাচ্ছে কার যোজনী 3। অনেকগুলো আছে এখানে, নাইট্রেট, সালফেট, কার্বনেট, ফসফেট। নাইট্রেট কেমন? NO3। সালফেট কোনটা? SO4। এরপরে কার্বনেট কোনটা? CO3। ফসফেট কোনটা? PO4। সো দেখো এখানে কার চার্জ কত, তার মানে কার যোজনী কত? অর কত? 1 2 2 3, তার মানে অর চার্জ কত? -3, দ্যাটস আর যোজনী কত? 3। এইভাবে করে তুমি খুব সহজেই বুঝে ফেলতে পারবা। এরপর এখানে বলছে কোন দুটি মৌল আয়ন সৃষ্টিতে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে? আয়ন সৃষ্টিতে মানে কি? আয়ন সৃষ্টি কিভাবে হতে পারে? ইলেকট্রন ত্যাগ করা কিংবা গ্রহণ করার ফলে। এখন দেখবো যে কোন দুইটি আয়ন সৃষ্টির করার ফলে আর্গনের কাঠামো লাভ করে। অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে। দেখা যাক কোনটা কত হয়। ক্যালসিয়াম, ক্লোরিন, এরপর পটাশিয়াম অক্সাইড মানে অক্সিজেন, স্ক্যান্ডিয়াম ক্লোরিন, স্ক্যান্ডিয়াম ক্লোরিন, হ্যাঁ স্ক্যান্ডিয়াম ক্লোরিন। এরপর সালফার, কার্বন। আয়ন সৃষ্টি করা বলতে কি বোঝাচ্ছে? ইলেকট্রন ত্যাগ করবে কিংবা গ্রহণ করবে। একটু তাকায় দেখো এখানে যে পটাশিয়াম 19 ইলেকট্রনের যদি তুমি করো 2 8 8 1, অক্সিজেনের 8 ইলেকট্রনের করে 2 6। এখানে জীবনে ত্যাগ বা গ্রহণ করলে আর্গনের কাঠামো হবে? ফোকাস কিন্তু আর্গনের দিকে। কাঠামো হবে? অরটা হবে কিন্তু অক্সিজেনটা হবে? কোনো হবে না, কারণ আর্গনের যে ইলেকট্রন বিন্যাস সেটা কত? 288, সেটা বাদ। স্ক্যান্ডিয়াম ক্লোরিন চিন্তা করে দেখো, স্ক্যান্ডিয়ামে 21 2 8 9 2 ইলেকট্রনের যদি আমরা করি, মানে এসপিডিএফটা করতেছি তারপর কক্ষপথগুলোকে যোগ করার মাধ্যমে তৈরি করলাম আমরা। তো 2 8 9 2 এটা হচ্ছে না, কিন্তু 2 যদি ইলেকট্রন ত্যাগ করে তাও হবে না, কারণ লাস্টে 9 আসতেছে। আর ক্লোরিন কিন্তু হচ্ছে না এখানে। ক্লোরিনের 17 2 8 7, সেটা পসিবল না। সালফার এবং কার্বনকে ট্রাই করে দেখো। সালফার হয়তো যদি 2 ইলেকট্রন গ্রহণ করতো, যদি সেটা আসলে ওভাবে হয় না, তাহলে হয়তো আর্গনের কাঠামো হইতো, কিন্তু কার্বনের এটা পসিবল না। কেন? কার্বনের 6 ইলেকট্রন বিন্যাস 2 4, আর কার্বনের আর্গনের কক্ষপথ 3টা, কার্বনের কয়টা? 2টা। তাহলে এটা হবে, কিন্তু এটা কিভাবে হবে তার একটু দেখার চেষ্টা করি। ক্যালসিয়াম এবং ক্লোরিনের ব্যাপারটা, ক্যালসিয়াম 20 ইলেকট্রনের যদি আমরা করি 2 8 8 2, আর ক্লোরিনের 17 2 8 7। ক্যালসিয়াম যদি একটি করে 2টি ইলেকট্রন 2টি ক্লোরিনকে দেয়া দেয়, তাহলে দেখা যাবে কি ক্যালসিয়ামের শেষে 2 8 8 থাকবে, আর প্রত্যেকটা ক্লোরিনের লাস্টে কিন্তু তখন 8 হয়ে যাবে। অর্থাৎ দুইজনেই কিন্তু তখন আর্গন কাঠামো অর্জন করছে। এইজন্যই কিন্তু 1 নাম্বার অপশনটাই কিন্তু কারেক্ট, অন্যগুলো কিন্তু কারেক্ট হবে না। ওকে, এরপর আমরা দেখব যে বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে কোনটি দুইয়ের নিয়ম পালন করে। দুইয়ের নিয়ম বলতে কি বোঝানো হচ্ছে এখানে? যে তোমার প্রত্যেকটা সবগুলো পরমাণু তো আসলে ওভাবে হয় না, অর্থাৎ তারা শেষে 8 বানাতে পারে না। এই জন্য যাদের পরমাণু সংখ্যা তুলনামূলক কম, তারা সবসময় টার্গেট করে যদি তারা হিলিয়ামকে অনুসরণ করতে পারতো তাহলেই তারা দুইয়ের নিয়মটাকে সুন্দরভাবে ফলো করবে। এখানে কিছু অপশন আছে, হাইড্রোজেন, তারপরে কি বোরন,
বোর লেখছে, এই লেখাটা ভুল আছে। আচ্ছা, লিথিয়াম, হিলিয়াম। যেহেতু এখানে ইলেকট্রন বর্জন করার কথা বলা হচ্ছে, সেহেতু এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু লিথিয়াম আসবে। কেননা লিথিয়ামের পরমাণু সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা দেখো 2 1। যদি সে একটা ত্যাগ করে তাহলে কিন্তু সে জাস্ট লিথিয়াম ইলেকট্রন থেকে গেল কয়টা? 2টা। সো এটা অপশনটা এটা কারেক্ট হবে। ক্যালসিয়াম হাইড্রাইড এর কোন ধরনের বন্ধন বিদ্যমান? আয়নিক, সমযোজী, সন্নিবেশ এবং ধাতব। এই বিষয়টা একটু দেখা যাক। ক্যালসিয়াম হাইড্রাইড, খেয়াল রাখবা যে ধাতু যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় হাইড্রাইড কম্পাউন্ড বা হাইড্রাইড যৌগ। এরকম যেরকম আরো অনেকেই আছে, সোডিয়াম হাইড্রাইড, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এরা ধাতু যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হবে তখন এদেরকে বলা হবে হাইড্রাইড। এই ক্ষেত্রে কি ঘটে? সাধারণত হাইড্রোজেন তো পজিটিভ, কারণ হাইড্রোজেন ইলেকট্রন সবসময় কি করে? ইলেকট্রন একটা ত্যাগ করে। কিন্তু যখন হাইড্রোজেন কোনো মেটালের সাথে যুক্ত হয় তখন কিন্তু সেইখানে হাইড্রোজেন কিন্তু নেগেটিভদের মতো আচরণ করে। এই জন্য আসলে অনেকগুলো তর্ক বিতর্ক চলে আসে। যেমন একটু তাকায় দেখো যে হাইড্রোজেনের যদি একটু হিসাব করে দেখো, হাইড্রোজেনের 1 ইলেকট্রন করলে 1 আসবে। এই ক্ষেত্রে ক্যালসিয়ামের শেষে 2টা আছে আর হাইড্রোজেনের শেষে 1টা আছে। এই জন্য ক্যালসিয়াম একটা একটা করে 2টা হাইড্রোজেনকে 2টা ইলেকট্রন একটা একটা করে পাস করবে। প্রথমে একটা, তারপর আরেকটা হাইড্রোজেনকে, তারপর আরেকটা। তো এখানে দেখা যাবে কি ক্যালসিয়াম 2 ত্যাগ করার কারণে 2+, এখানেও ঠিক তাই, ক্যালসিয়াম 2+ and 2H-, কারণ হাইড্রোজেন ইলেকট্রন একটা করে গ্রহণ করতেছে, যেহেতু 2টা হাইড্রোজেন গ্রহণ করতেছে তার মানে 2H-। সো এই সকল বিষয়গুলো খেয়াল রাখবা। শুধু এটা না, ওই যেটা একটু আগে দেখাইছিলাম সোডিয়াম হাইড্রাইড কিংবা ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এরা যারা আছে এদের সকল ক্ষেত্রে, অর্থাৎ ধাতুর সাথে যখনই হাইড্রোজেন যুক্ত হবে এর সকল ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন তার ঋণাত্মকতার ভূমিকা পালন করে। আর যেহেতু এখানে ইলেকট্রন সম্পূর্ণরূপে ত্যাগ বা গ্রহণ করার ব্যাপারটা ঘটেছে, সেহেতু এই বন্ধনটাকে তোমরা কি বলবা? আয়নিক বন্ধন বলবা। এটা কিন্তু সমযোজী বন্ধন না, এখানে ইলেকট্রন কিন্তু শেয়ার করে নাই। ঠিক আছে? তোমরা কিন্তু জানো যে হাইড্রোজেন কিন্তু অধাতু, হাইড্রোজেন কিন্তু ধাতু না। আর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু ধাতু। ওকে, তো ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন তৈরি হয়, সেটা তোমরা জানোই। নিচের কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান? তো 4টা অপশন আছে, দেখবো যে ত্রিবন্ধন বিদ্যমান এগুলা কিভাবে করে আমরা জানতে পারি। অ্যামোনিয়া, বোরন ট্রাইফ্লোরাইড, নাইট্রোজেন, আয়োডিন। তার মানে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকের বন্ড ফর্মেশন করতে হবে। যদি আমরা এটাকে ডট স্ট্রাকচার যদি করি, নাইট্রোজেনের কত লাস্টে? 5, এই যে 5, 3টা হাইড্রোজেন আসবে, যেহেতু NH3 কথা বলেই দিছে তারা। এই হলো অ্যামোনিয়া স্ট্রাকচার। তো এখানে 3টা বন্ধন আছে বাট ত্রিবন্ধন নাই। কথাটা বুঝছো? ত্রিবন্ধন মানে কি? যে 3টা বন্ধন একসাথে থাকতে হবে, কিন্তু এখানে 3টা বন্ধন আছে, সিঙ্গেল সিঙ্গেল 3টা বন্ড আছে। ঠিক আছে? যদি আমি BF3টাকে হিসাব করি, বোরনের সাথে 3টা ফ্লোরিন আসবে। এখানেও ঠিক তাই, 3টা বন্ধন আছে বা ত্রিবন্ধন নাই। এই বিষয়ে অনেক বেশি কনফিউজ করে, এই জন্য আমি দেখাচ্ছি। আয়োডিন 2 যদি হিসাব করি, আয়োডিন সিঙ্গেল বন্ড আয়োডিন, এখানেও সিঙ্গেল বন্ড তো হওয়ার কথাই না। কিন্তু N2 যদি আমরা হিসাব করি, দেখো নাইট্রোজেনের লাস্টে কয়টা? 5টা, 1 2 3 4 5। আরেকটা নাইট্রোজেন নিব, 1 2 3 4 5। এই দেখো একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড। এই বন্ডটাকে কিন্তু বলা হয় ত্রিবন্ধন। এইটা এবং এইটা দুইটা বিষয় কিন্তু সম্পূর্ণই আলাদা জিনিস। কখনোই দুইটা বিষয়কে কিন্তু একসাথে করতে যায় না। কনফিউশন এখানে থাকা যাবে না। এটা সিঙ্গেল সিঙ্গেল বন্ড আছে, নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন, নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড এখানে 3টা, আর এখানে নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন। সো তোমাকে এক্স্যাক্টলি অ্যানসারটা কিন্তু এইটা হবে। কেন হবে তা বুঝতে পারছো? এভাবে করে তোমাকে বুঝে বুঝে করতে হবে, আন্দাজে করা যাবে না এগুলো। PCl3 যৌগটিতে কত জোড়া মুক্ত যৌগ ইলেকট্রন আছে তোমরা বের করবা এভাবে করে। এটা অনেকটাই এরকমই হবে, তবে সেখানে তোমার ক্লোরিন আছে, এই জন্য ক্লোরিনের প্রত্যেকটাতে 3 জোড়া করে আছে, তার মানে 9 জোড়া, আর ফসফরাসের 1 জোড়া, 5 জোড়া, মানে 10 জোড়া তুমি মোটামুটি এখানে পাবা। এরপরে সালফার ডাইঅক্সাইড যৌগটি, এটা আমি দেখাইছি, এটা আমি লাস্ট ক্লাসে দেখাইছি। এরপর দেখা যাক এখানে কি বলছে। একটা রিঅ্যাকশন দেখতে পাচ্ছি, এই রিঅ্যাকশন থেকে দুইটা অবজেক্টিভ করা হয়েছে। এগুলো সোজা বিষয়।
H2SO4 প্লাস A অ্যাড করার মাধ্যমে এখানে B লেখা হয়েছে। এখানে একটা কথা তারা বলছে এ সালফারের অক্সাইড যাতে মৌলটির সর্বোচ্চ যোজনী বিদ্যমান, এটা একটা হিন্টস তারা দিয়ে দিছে। অর্থাৎ জাস্ট একটা রিঅ্যাকশন দেখলে আমরা কিছু বুঝতে পারবো না এ কোনটা বি কোনটা, অর্থাৎ এ যদি বুঝতে পারো তাহলে বি হয়তো বুঝতে পারবো, অথবা বি কে বুঝতে পারলে এ বোঝা যাবে। এই জন্য কোনো না কোনো একটা হিন্টস তাদের দিতেই হবে। সেই হিন্টসটা তারা দিয়ে দিছে যেখানে যে এ সালফারের অক্সাইড, সালফারের অক্সাইড মানে কি, সালফারের কি অনেকগুলো অক্সাইড আছে, SO2 SO3 SO4 এরকম আরো অনেকগুলো আছে। তো এখানে যেটা বলছে যে সালফারের অক্সাইড যেটিতে মৌলটির সর্বোচ্চ যোজনী বিদ্যমান। আমরা কিন্তু জানি যে SO3 যে যৌগটা আছে, এই SO3 যৌগটির মধ্যে কিন্তু সালফারের সর্বোচ্চ যোজনী কিন্তু 6 বিদ্যমান। সালফারের যোজনী কত কত হয়? কমন ভাবে হিসাব করতে গেলে সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সালফার মানে এই যৌগটার কথা যদি বলি, এই ক্ষেত্রে কিন্তু সালফারের যোজনী সর্বোচ্চ 6 ব্যবহার করা হয়েছে। তার মানে এই যৌগটাকে যদি আমরা SO3 ধরি, এইটার সাথে যদি এটাকে আমরা অ্যাড করি, তখন এখান থেকে কি উৎপন্ন হবে তোমাদের মনে আছে কিনা আমি জানি না। এখান থেকে উৎপন্ন হবে H2S2O7, যেটাকে আমরা ওলিয়াম বলে থাকি, অর্থাৎ 98% পিওর সালফারিক অ্যাসিড। তো এটা আমাদের মূল কাহিনীটা, উদ্দীপকটাকে আমরা ভেঙে ভেঙে বুঝলাম। এখন যেটা কোশ্চেন করছে যে বি এর 1 মোল সমান কত গ্রাম, তার মানে বি এর আমাকে আণবিক ভর বের করতে হবে। এখন বি এর আণবিক ভর বের করা আমাদের পক্ষে তো কোনো ব্যাপারই না। হাইড্রোজেনের কত +1, আচ্ছা জাস্ট আমরা 1 নেই, এটা চার্জ না, 1 × 2 সালফারে 32 × 2 16 × 7। এখানে কাজ করবে, এখানে কাজ করলে যে মানটা আসবে সেটা আমাদের এক্স্যাক্টলি आंसर আসবে। তোমরা বের করে দেখবে এখান থেকে মানটা আসলে কত হবে ভাই। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এরপর এখানে দেখা যাক আর কি বলছে। এখানে এই যৌগে সালফারে কয়টি মুক্ত ইলেকট্রন বিদ্যমান, এটা তোমরা পারবাই। SO3 টাকে তো তোমরা সহজেই সলভ করতে পারবা, জাস্ট খালি ভাবে করে 3টা বন্ড খালি এখানে দিয়ে দিবা SO3। ওকে, 1 2 3 4 প্রত্যেকটাতে তো অক্সিজেন 2টা করে ইলেকট্রন থেকে যাবে। সালফারের মুক্ত ইলেকট্রন থাকবে না এখানে, কিন্তু অক্সিজেনে কিন্তু থাকবে। এই 2 2 4 আর 2 কত 6, এখানে বন্ধন জোড়া 6 আর মুক্ত জোড়া এখানে 6। ওকে, তাহলে সালফারের মুক্ত ইলেকট্রন সংখ্যা এখানে যদি তোমাকে চাওয়া হয় তাহলে आंसरটা কত আসবে? 0, কারণ সালফারে কিন্তু মুক্ত জোড়া নাই, বাট সম্পূর্ণ যৌগটার মধ্যে বিশেষ করে অক্সিজেনের ক্ষেত্রে এখানে 2 জোড়া 2 জোড়া 2 জোড়া মানে 6 জোড়া আছে, কিন্তু সালফারের মুক্ত জোড়া ইলেকট্রন নাই। কিন্তু বন্ধন জোড়ার কথা যদি বলি তাহলে এখানে 6 জোড়া আছে সালফার এবং অক্সিজেনের। এরপরে দেখা যাক এখান থেকে আমরা কি নেক্সট অবজেক্ট দেখতে পারি। নিচের কোন যৌগটি বৃহৎ অণু গঠন করবে? বৃহৎ অণু গঠন করবে, এটা আমি তোমাকে অপশন দিব, কারণ অপশনগুলো দেখে অনেকে কনফিউজড হয়ে যাবা। এই যে বিষয়টা যেন ভুল না হয়, এগুলো সম্পর্কে ভালো জানা থাকতে হবে, জানা ভালো না থাকলে এগুলো পারা যাবে না। সো এখানে প্রশ্ন করা হয়েছে এই 4টি যৌগের মধ্যে কোন যৌগটা সবথেকে বৃহৎ। বৃহৎ বলতে বুঝতেই পারছো এখানে কোন যৌগটা সবথেকে লার্জ হবে, এটা তারা আমাকে এখান থেকে প্রশ্ন করা হয়েছে। সো তোমাদের কাছে কোনটা মনে হয় এই 4টা যৌগের মধ্যে সবথেকে বড় যৌগ কোনটা? সবাই উত্তর দিবে ভাই এখানে ডি যৌগটা সবথেকে বড়, কারণ ডি যৌগটা দেখতে অনেক বড়। আসলে একটা যৌগ দেখতে বড় এর মানে কিন্তু ওই যৌগটা বড়, ঠিক এরকমটা না ভাই। তাহলে তো বৃহৎ মানে তো সবথেকে দেখতে বড়টাকেই বোঝায়। আসলে দেখতে বড় এক জিনিস এবং ওই যৌগটার আসল স্ট্রাকচারটা বড়, ব্যাপারটা আলাদা জিনিস। এটা ফেনল, এই ফেনলের যদি সংকেতের কথা আমরা বলি তাহলে এটা হবে C6H5OH, আর বেনজিন তো জানোই C6H6। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে যে এই 4টা অপশনের মধ্যে এক্স্যাক্টলি বি নাম্বার অপশনটা কারেক্ট, বাকি অপশনগুলো কারেক্ট না। ভাবতে পারো ভাই এত ছোট একটা যৌগ সিলিকন ডাইঅক্সাইড, এটা কারেক্ট হতে গেল। অ্যাকচুয়ালি সিলিকন ডাইঅক্সাইড আমরা জানি যে বালির সংকেত, এবং এই যৌগটা কিন্তু অনেক বড় হতে পারে। অর্থাৎ সিলিকন এবং অক্সিজেনের যৌগটা যারা এর আগে দেখছো তারা আশা করি ব্যাপারটা বুঝো যে সিলিকন ডাইঅক্সাইডের যৌগটা কত বড় হতে পারে। এই যে এরকম একটা শেপ, অনেক বড়, এবং দেখতে আমার কাছে খুব মজাই লাগে সিলিকন ডাইঅক্সাইডটা দেখতে, অনেক লার্জ একটা অ্যাটম। এটা এরকম একটা হতেই থাকে, সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন। এই যে এটা সিলিকন ডাইঅক্সাইডের শেপ, দেখছো কত বড় একটা স্ট্রাকচার। কিন্তু যেটা একটা ক্যালাস কাঠামো, এই জন্য ক্রিস্টাল কাঠামো, এই জন্য অনেক বড়, কিন্তু এগুলা কিন্তু ক্রিস্টাল কাঠামো শো করতে পারে না। দ্যাটস আসলে আমরা সিলিকন ডাইঅক্সাইডকে কিন্তু সব থেকে বৃহৎ অণু বলবো। বিষয়টা কিন্তু খেয়াল রাখবা যে বড় দেখতে দেখেই যে যৌগটা বড় আসলে ঠিক তা না,
বরং যৌগটার অরিজিনাল স্ট্রাকচারটা কেমন এর উপর ডিপেন্ড করে তাকে ছোট বা বড় নির্ধারণ করা হচ্ছে। ওকে, নেক্সট আমরা যদি দেখব ফ্লোরিন অণুতে কয় জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। ফ্লোরিন বলতে বুঝতেই পারছো এখানে ফ্লোরিন অণু বলতে F2 এর কথা বলছে, তার মানে ফ্লোরিন ফ্লোরিন যে বন্ডটা তৈরি করছে সেই বন্ডের কথা বলছে, এবং সেই বন্ড যখন তৈরি করে তখন তাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া থাকে সেটা আমাকে বের করতে বলছে। তার মানে ফ্লোরিন বন্ড ফ্লোরিন, ফ্লোরিনের ইলেকট্রন কয়টা, লাস্টে 7টা, আমি দিলাম এখানে 7টা, এই ফ্লোরিন ইলেকট্রন 7টা, এবং তারা পরস্পর পেয়ার করার মাধ্যমে ফুলফিল পূর্ণ হয়ে যায়। তাহলে এখানে মুক্ত জোড় ইলেকট্রন 1 2 3 1 2 3, তাহলে কয়টা আছে, 6 জোড়া, 6 জোড়া এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে। কোনটি অদ্রবণীয়? অদ্রবণীয় মানে তো বুঝতেই পারছো এটা দ্রবণীয় নয়। আমি কি বলছিলাম, দ্রবণীয় বা অদ্রবণীয় বের করার জন্য সবথেকে বেস্ট এক্সাম্পলটা হলো তোমাকে দেখতে হবে যে কোনটা আয়নিক যৌগ কোনটা সমযোজী যৌগ। তাছাড়া সমযোজী যৌগের মধ্যে তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তোমাকে যেরকম বলছিলাম যে কিছু সমযোজী যৌগ আছে যারা কিনা সমযোজী হওয়া সত্ত্বেও তারা কিন্তু পানিতে দ্রবীভূত হতে পারে, কিছু এক্সেপশনাল আছে, কিন্তু বেশিরভাগ সমযোজী যৌগ কিন্তু পানিতে অদ্রবণীয়। সো অপশনগুলো একটু খেয়াল করে দেখবা, লিথিয়াম ক্লোরাইড এটা আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, ফেরিক ক্লোরাইড আয়নিক যৌগ, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড CCl4 যেটাকে আরেক নামে ডাকা হয় টেট্রাক্লোরোমিথেন, এটা কিন্তু একটা সমযোজী যৌগ, এখানে কিন্তু শেয়ার করছে। সেখানে কিন্তু বুঝতে পারছো অদ্রবণীয় যৌগ কোনটা, কার্বন টেট্রাক্লোরাইড। সো এভাবে করে আশা করি তোমরা বের করতে পারবা। ফসফরাসকে উত্তেজিত অবস্থায় PZ অরবিটালে কয়টি ইলেকট্রন থাকবে? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, যে ফসফরাসকে উত্তেজিত অবস্থায় PZ অরবিটালে কতটি ইলেকট্রন থাকবে। তার মানে তোমাকে এখন ফসফরাসকে এক্সাইটেড করতে হবে, এগুলো কিন্তু আন্দাজে কিন্তু দাগানো যাবে না, সাবধান। তো ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p5। ওকে, সো নর্মালি যদি আমি এটাকে লিখি তাহলে আমি দেখতে পারবো 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। সো 5 কে ভাঙতাছি 2 2 1। সো দেখো এখানে 3pz আমরা কটা বেলা পাইলাম, ও আচ্ছা একটু ভুল করছি আমি, ফসফরাস এখানে তো 3, আচ্ছা যদি আমি এটাকে ভাঙি তাহলে আমি এখানে পাবো 1 1 1, তার মানে 3p যেটা আমরা কয়টা পেলাম, 1 পাইলাম। এগেন তুমি যদি এটাকে এখন ফাইনালি যদি এক্সাইট করো তখন দেখতে পারবে যে 3s2টা ভেঙে যাবে এবং তখন 3dxy এর মধ্যে 1 চলে আসবে আলটিমেটলি। তারপরেও কিন্তু আমরা 3pz এ কিন্তু 1 পাচ্ছি, কারণ কখনোই কিন্তু এটাকে তার পেয়ার হবে না, এটা আনপেয়ারই থাকবে। কোনটি ধনাত্মক যৌগমূলক? কয়েকটা আছে, নাইট্রেট, সালফেট, ফসফেট, ফসফোনিয়াম। এটা দেখো, নাইট্রেট, সালফেট, তারপরে আরেকটা মনে করো সায়ানাইড, ফসফোনিয়াম। কোনটা ধনাত্মক? বুঝতেই পারছো ফসফোনিয়াম, P4 যেটা এটা, আর বাকি সবগুলো কিন্তু একটা ঋণাত্মক। এই জন্য তোমাদেরকে যৌগমূলক সম্পর্কে আইডিয়া রাখাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। চিনির আণবিক সংকেত কোনটা তোমরা পারবা, নিচের কোনটা সঠিক নয়? সঠিক নয় বলতে কি বোঝাচ্ছে আমি একটু দেখাই, এবং এখান থেকে একটা বিষয় তোমাদের শিখাও হয়ে যাবে। A B C D O3 P4 S8 Ne2, বলো এখান থেকে কোনটা সঠিক নয়? সিম্পলি চিন্তা করতে গেলে এখান থেকে 3টা অপশন সঠিক, এটা হবে যেহেতু সঠিক নয় বলছে। অপশন 1 নাম্বারটা সঠিক, ওজন, যেটাকে বলা হয় ওজনের সংকেত তো তোমরা সবাই শুনছই, OZNE ওজন। তোমরা তো ওজন লেয়ার সম্পর্কে জানো, ওজোনোস্ফিয়ার যেটাকে বলা হয়, ওখানে কিন্তু O3 বা ওজন গ্যাসটা থাকে। P4টা আমি দেখাইলাম একটু আগে যে P4টা কিভাবে সম্ভব, S8টা দেখাইলাম একটু আগে, কিন্তু Ne2 এটা আদৌ কখনো পসিবল না। কেন পসিবল না? কারণ প্রথমত নিয়নের শেষ কক্ষপথে কিন্তু আগে থেকেই কিন্তু 8টি ইলেকট্রন পূর্ণ আছে। সো প্রশ্নই আসে না যে এর সাথে আরো একটা নিয়ন যুক্ত হবে, ইভেন নিয়ন কেন, এর সাথে অন্য কেউই যুক্ত হবে না। নর্মালি যদি বিষয়টাকে বুঝতে চাই যে যেহেতু নিয়নের শেষ কক্ষপথে আগে থেকে আমি দেখতে পাচ্ছি এখানে 8 ইলেকট্রন পূর্ণ আছে, সেটা নিয়নের সাথে অপর একটা নিয়নের কেন অন্য কারোরই যুক্ত হওয়ার কোনো ক্ষমতা নাই। যেহেতু এখানে Ne2 বলছে, তার মানে নিয়ন দুইটা পরস্পরকে যুক্ত হওয়ার কথা আসতেছে এখানে, সেটাও পসিবল না। তার মানে এখানে কিন্তু অপশন A B C 3টা অপশন কারেক্ট, আসলে অপশন ডি নাম্বার কারেক্ট, কারণ তারা জিজ্ঞাসা করছে যে কোনটি সঠিক নয়। আশা করি বুঝতে পারছো কোনটা সঠিক নয় কেন, এবং আমাদের এই 3টা কারেক্ট, এবং বরং এটা আমাদের ভুল, এই ভুলটাই আমাদের কারেক্ট, অর্থাৎ ভুলই সঠিক, সঠিকই ভুল।
যৌগ গঠনকালে কোনটি অষ্টক নিয়ম অনুসরণ করে না? যৌগ গঠনকালে যেহেতু বলছে তার মানে নিষ্ক্রিয় তো এখানে আসবেই না, বুঝতেই পারছো। কি কি আছে অপশন একটু বলি। ক্যালসিয়াম, হাইড্রোজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। কোনটা হবে? হাইড্রোজেন হবে। কেন? ক্যালসিয়ামের ইলেকট্রন দেখো 2 8 8 2, এখানে অষ্টক কাঠামো পূর্ণ অরবিটাল আছে। ক্যালসিয়াম 2 ইলেকট্রন ত্যাগ করবে, লাস্টে 8টা পাবে সে। ম্যাগনেসিয়াম এটাও করবে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস 2 8 2, দুটো ত্যাগ করলে লাস্টে সে 8টা পাবে। এরপরে দেখো সোডিয়াম আছে, সোডিয়াম 2 8 1 ইলেকট্রন বিন্যাস, একটা যদি ত্যাগ করে সে লাস্টে 8টা পাবে। বাট হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো, হাইড্রোজেনের ইলেকট্রন জাস্ট 1। হাইড্রোজেন কখনো 7 ইলেকট্রন গ্রহণ করবে যে সে লাস্টে 8 বানাতে পারবে? অসম্ভব। আর প্রথম কক্ষপথ তো কখনো 8 হতেও পারে না। সো কোনোভাবেই কিন্তু হাইড্রোজেনকে তো অষ্টক কাঠামো ফুলফিল করতে পারার ক্ষমতা রাখে না। দ্যাটস ওয়াই অপশন কিন্তু হাইড্রোজেনটা কারেক্ট হবে। এরপর একই রকম অবজেক্টিভ ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছে যে কোনটি দ্বৈত নীতি অনুসরণ করে, মানে কোনটা তোমার দুইয়ের নিয়মটাকে ফলো করে জিজ্ঞাসা করছে। সো তুমি এটা বুঝতেই পারছো কোনটা হবে। যুক্তি বের করতে পারবে লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন। লিথিয়াম হবে, কারণ লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা খুবই কম। তাছাড়া লিথিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা। ওই একটা ত্যাগ করলে প্রথম কক্ষপথে 2টা থেকে যাবে তার। এই জন্য সে দুইয়ের নাম ফলো করতেছে। জেনন গ্যাসের একটি অণুতে কয়টি পরমাণু বিদ্যমান? এই কথাগুলা অনেকটা এই যে এরকম টাইপের। জেনন তো তোমরা জানোই, জেনন কিন্তু এর সংকেত হলো Xe। জেননের পারমাণবিক সংখ্যা মেবি 54 হতে পারে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই জেনন 54 নাকি 86 সামথিং এরকম কিছু একটা হবে। তবে আমার একটা খেয়াল আছে সেটা হলো যে জেনন 18 নম্বর গ্রুপে অবস্থিত, অর্থাৎ জেননের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 আছে। এখন যেহেতু বলছে এর একটি অণুতে কয়টি পরমাণু থাকবে, যেমন ফ্লোরিন F2, একটা অণুতে পরমাণু কয়টা? 2টা। O3 ওজন, একটা অণুতে পরমাণু কয়টা? 3টা। S8 সালফার যেটা, একটা অণুতে পরমাণু কয়টা? 8টা। কিন্তু সেম কোশ্চেন, জেনন এর একটি অণুতে কয়টি পরমাণু বিদ্যমান? অর্থাৎ জেনন কি Xe2 হতে পারে? সম্ভব? লাস্টে 8 আছে, সম্ভব? কোনোভাবেই সম্ভব না। যেরকম একটু আগে দেখলাম যে Ne2 পসিবল না, মানে নিয়ন 2 পসিবল না। অর্থাৎ নিয়নকে বলো বা জেননকে বলো, এরা ডাইঅ্যাটমিক স্ট্রাকচার তৈরি করতে পারবে না, ডাইঅ্যাটমিক স্ট্রাকচার তৈরি করতে পারবে না। কিন্তু এরা যারা আছে, এটা যেমন একটা ডাইঅ্যাটমিক, এটা ট্রাইঅ্যাটমিক, এটা অক্টাঅ্যাটমিক, ঠিক আছে? আর যেটা সিঙ্গেল থাকে যেমন জেনন, তো শুধু একাকি থাকবে, এর সাথে কেউ যুক্ত হবে না। তার মানে এটা হলো মনোঅ্যাটমিক। মনোঅ্যাটমিক বলতে কি বোঝায়? এক পরমাণু, আর 2 থাকলে দ্বিপরমাণু, ঠিক আছে? তার মানে জেনন একটি মনোঅ্যাটমিক, তার মানে সে এক পরমাণু। তার মানে এখানে একটি অণুতে কয়টি পরমাণু থাকবে? একটি অণুতে কয়টা পরমাণু থাকবে? একটাই থাকবে। এভাবে বিষয়গুলো বুঝে ফেলবা। এরপর এই অবজেক্টিভটা তোমাদের আমি যখন ক্রিয়েটিভ কোশ্চেন করাই তখনও করাইছিলাম, আমি তারপরে এখন একটু বলে রাখি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই যে যৌগটা, এই যৌগটার মধ্যে কত কত প্রকারের বন্ধন বিদ্যমান, অর্থাৎ এই যৌগটার মধ্যে কি কি ধরনের বন্ধন বিদ্যমান রয়েছে। ফার্স্ট অফ অল আমি কিন্তু বলছিলাম যে এখানে 3 ধরনের বন্ধন বিদ্যমান আছে। এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছিলাম আমার ওই সিকিউর ভিডিওটার মধ্যে, তোমরা হয়তো বা জানো সেখান থেকে। যেখানে ফার্স্ট কথা হবে, এখানে আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, ইভেন এখানে কিন্তু তোমার কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড যেটাকে বলা হয় NH4, এটা কিন্তু সন্নিবেশ বন্ধন এখানে বিদ্যমান আছে। 3 ধরনের বন্ধন আছে। যদিও সন্নিবেশ বন্ধন সম্পর্কে তোমাদের লেভেলে টোটালি আলোচনা করা নাই, যতটুকু আমি জানি। তারপর আলোচনা থাকতে পারে, আমি আসলে শিওর না তোমাদের বইয়ের মধ্যে আছে কিনা আছে, কারণ তোমাদের বইটা আমার আসলে ওভাবে দেখা হয় না। তোমরা জানোই যে আমি জাস্ট খালি তোমাদের বইয়ের টপিকগুলোকে নিয়ে আমার মধ্যে আমি বিষয়গুলো আলোচনা করি। ওকে, তবে আমি যেটা বলবো যে এই যৌগটার মধ্যে 3 প্রকারের বন্ধন আছে। 1 নাম্বার আয়নিক বন্ধন, 2 নাম্বার সমযোজী বন্ধন, 3 নাম্বার সন্নিবেশ বন্ধন। এরপর এখানে কি বলছে যে এটা তোমরা জানো, খুব সিম্পল একটা কোশ্চেন। ধাতু এবং অধাতুর বিক্রিয়ার ফলে ধাতু কিসে পরিণত হয়? এটা কমন একটা ব্যাপার। ধাতু এবং অধাতুর বিক্রিয়ার ফলে বা যখন তারা যৌগ তৈরি করে তখন ধাতুটা কিসে পরিণত হয়? ঋণাত্মক আয়নে, ধনাত্মক আয়নে, নিউট্রনে, কোনোটিই নয়। এখানে কোনটা হবে? আমরা জানি ধাতু সবসময় ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। আর যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন সে কিসে পরিণত হবে? ধনাত্মক আয়নে। বাস। এরপরে এখানে সেম কথা বলছে যে PH3 এর অণুতে কত জোড়া মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত জোড়া বন্ধন জোড়া ব্যাপারটা কিন্তু অনেক আসতেছে। তোমরা PH3 যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ফসফিন গ্যাস। তোমরা এটা আমাকে একটু করে দেখাবা যে এখানে মুক্ত ইলেকট্রন কত জোড়া আছে। নাইট্রোজেনের অণুতে বন্ধন ইলেকট্রন কয় জোড়া? বের করে ফেলতে পারবা। 3টা বন্ধন, তার মানে বুঝতেই পারছো 3 জোড়া। কোনটির আকৃতি? পিরামিড আকৃতি। পিরামিড আকৃতির এই যে এইটা আছে, ফসফিন আছে একটা, আর NH3 আছে। এটা আমি একটু লিখে দিলাম, এটা আকৃতি হলো পিরামিডীয় শেপ, ঠিক আছে?
এই কথাগুলো লিখে রাখবো ভালো মতো। সেম কথা, নিচের কোন যৌগটি বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে? এখানে খুঁজবা যে কোনটা আয়নিক যৌগ। দেখো এখানে কয়েকটা যৌগ আছে, সালফার ডাইঅক্সাইড, গ্লুকোজ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বেনজিন। একমাত্র ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছাড়া বাকি সবগুলো সমযোজী যৌগ ইলেকট্রন শেয়ার করছে। অনলি ওয়ান ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এখানে ইলেকট্রন এর কমপ্লিটলি আদান প্রদান করেছে, দ্যাটস ওয়াই এটা বিদ্যুৎ পরিবহন করবে, বাকিগুলা করবে না। বাস এভাবে করে তোমরা সবগুলো বের করতে পারবে। মোটামুটি আমি অনেকগুলো অবজেক্টিভ তোমাদের আলোচনা করলাম। তো কেমিক্যাল বন্ড থেকে আসলে অবজেক্টিভ অনেক রকমেরই হতে পারে, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা কয়েকটা বিষয় একটু ভালো করে খেয়াল রাখবে। তাদের মধ্যে কি কি বিষয় আছে? এক নম্বর একটা বিষয় হলো যে বন্ধন সম্পর্কে একটা ভালো একটা ধারণা রাখবা, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবা। দ্বিতীয় ব্যাপারটা খেয়াল রাখবা যে বিশেষ করে সমযোজী বন্ধনের মধ্যে এবং আয়নিক বন্ধনের মধ্যে এদের মধ্যে যে কিছু তুলনামূলক যে কিছু পার্থক্য আছে, যেমন অর এই বৈশিষ্ট্য আছে, অর ওই বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে খেয়াল রাখবা। বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে পারলে দেখা যাবে কি তুমি এই টাইপ রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সবগুলোই পারবা। আরেকটা বেশি খেয়াল রাখতে হবে যে যেমন সমযোজী বন্ধনের মধ্যে তারা যে ইলেকট্রন যখন শেয়ার করে এর ফলে ইলেকট্রন কোনটা তোমার ওই যে মুক্ত জোট থাকে আর কোনটা বন্ধন জোট থাকে, এই বিষয়গুলো এখানে একটু ঘাটাঘাটি করবা। আর যৌগমূলকগুলো সম্পর্কে এবং যোজনী সম্পর্কে টুকটাক একটা ভালো একটা আইডিয়া রাখতে পারলে আমার মনে হয় যে তুমি কেমিক্যাল বন্ড থেকে তুলনামূলক যাই আসুক করছেন প্রায় সবই পারবা। আরও অনেক কিছু আলোচনা করা যেত, আরও অনেক, কিন্তু ওভারঅল যদি বলতে চাই কেমিক্যাল বন্ড সম্পর্কে ঘুরে ফিরে প্রায় একই কোশ্চেন বারবার আমাদের সামনে চলে আসবে। হয়তো বা এই কম্পাউন্ড দিয়ে আসলো, অন্য একটা কম্পাউন্ড দিয়ে আসলো, অন্য একটা কম্পাউন্ড দিয়ে আসলো, বাট কনসেপ্টগুলো আসলে প্রায় এই টপিকগুলো নিয়েই বারবার অবজেক্টিভগুলো প্রধানত হয়ে থাকে। এগুলাই মোটামুটি একটু ডিফিকাল্ট বা একটু ইজি বা একটু টু মাচ ডিফিকাল্ট কোশ্চেন তোমরা বলতে পারো। সো একটু যদি বিষয়টা এখানে ঘাটাঘাটি করো তাহলে খুব সহজে পারবা। সো আজকে এই পর্যন্তই, বাই।